but I really need some details. मामले की बारीकियां और टाइमलाइन ये सब जाने बिना अब तो पहले किसी के देखे हुए चेहरे को रिक्रिएट करना मुश्किल होता है। एक मिनट। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের তিনটে দৃশ্য দেখানো হবে। একটি শপিং মলে মেয়েদের নগ্ন ভিডিও শ্যুট করার একটি চক্র চলছে। দ্বিতীয় দৃশ্যে একজনকে হাত পা বেঁধে পুড়িয়ে মেরে ফেলছে এক আততায়ী। কে সে? অপরাধী বা কে? কোনো রহস্য চাপা দিতেই কি মরতে হলো লোকটিকে, নাকি এক মসিহা এক শয়তানকে বধ করল? তৃতীয় দৃশ্যে একটি অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলো এক যুবতী। কে সে? এই অ্যাক্সিডেন্ট কি পরিকল্পনা করেই করা হয়েছে, নাকি নিছকই একটি অ্যাক্সিডেন্ট? কারা আছে এর পেছনে? কি তাদের উদ্দেশ্য? মুভির নাম আইডেন্টিটি। মুভিটির IMDb রেটিং 9/10। অসাধারণ একটি মুভি। যে দৃশ্যগুলো দেখানো হলো এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র। কাহিনীটা শুনলে আপনি বুঝতে পারবেন কত সুন্দরভাবে সমাজের একটি কালো দিক ফুটিয়ে তোলা হয়েছে এই মুভির মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ আইডেন্টিটি। কাহিনীর শুরুতে আমরা 10 বছর বয়সী এক শিশু হারানকে দেখি। সে তার মামা ডক্টর সুদর্শনের লাইব্রেরিতে থাকে এবং ওইগুলোর রং, বিষয়বস্তু এবং আকার মিলিয়ে নিখুঁতভাবে সাজিয়ে রাখে। এটা দেখে সুদর্শনের নার্সও অবাক হয়ে যায়। এত ছোট একটি বাচ্চা কিভাবে এত পারফেকশনের সঙ্গে সবকিছু করছে? আসলে হারানের মা স্মিতা পুলিশ ডিপার্টমেন্টের একজন পেশাদার স্কেচ আর্টিস্ট ছিলেন এবং তিনি ASI শঙ্করের সঙ্গে বিয়ে করেছিলেন। কিন্তু শঙ্কর তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত। 10 বছর পর স্মিতা শঙ্করের থেকে ডিভোর্স নিয়ে নেয়। তখন হারানের বয়স ছিল মাত্র 3 বছর। কোর্ট স্মিতাকে তাদের মেয়ে দেবিকার কাস্টডি দেয় এবং হারানের কাস্টডি চলে যায় শঙ্করের কাছে। পরে স্মিতা আবার বিয়ে করেন এবং তার দ্বিতীয় স্বামীর সঙ্গে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়, নীরজা। অন্যদিকে শঙ্কর হারনকে সবসময় ছোটখাটো ভুলের জন্য বকাঝকা করত, মারধর করত। 7 বছর বয়স পর্যন্ত হারান তার বাবার সঙ্গে ছিল, কিন্তু পরে শঙ্কর মারা যায়। এরপর সুদর্শন হারনকে নিজের কাছে নিয়ে চলে আসে এবং বুঝতে পারে যে তার বাবার সাথে থাকার সময় হারন চরম মানসিক নির্যাতনের শিকার হয়েছে, যার ফলে সে অবসেশন কম্পালশন ডিসঅর্ডারে ভুগছে। এদিকে স্মিতার অবস্থাও অনেক খারাপ ছিল। তাকে সুদর্শনের হাসপাতালেই ভর্তি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তিনিও মারা যান। এই মুভিটির নাম আইডেন্টিটি, যার IMDb রেটিং 9 এবং এটি আপনি G5-এ দেখতে পাবেন। অসাধারণ সিনেমা। আমার ব্যাখ্যা যদি ভালো লাগে অবশ্যই একবার দেখে নিতে পারেন। গল্পে ফিরে আসি। অনেক বছর পর কোয়েম্বাটুরের একটা দৃশ্য দেখা যায়। একটি মেয়ে শপিং মলে ট্রায়াল রুমে পোশাক পরিবর্তন করছিল। তখন সে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখে সেখানে একটি মোবাইল রাখা আছে। সে ফোনটি হাতে নিয়ে দেখে যে ক্যামেরা চালু ছিল এবং তার পোশাক পরিবর্তনের সমস্ত কিছু রেকর্ড করা হয়ে গেছে। সে বাইরে এসে তার বন্ধুদের সব জানায় এবং ওই শপিং মলে হইচই শুরু হয়ে যায়। তখন এক লোক এসে তাদের কাছ থেকে ফোনটা নেয় এবং মলের ম্যানেজারকে গেট বন্ধ করতে বলে, যাতে দোষীকে ধরা যায়। তাদের এই কথাবার্তার মাঝেই হঠাৎ এক যুবক এসে ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। লোকটি তাকে ধাওয়া করে, কিন্তু সেই ছেলেটি পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই লোকটি একটি বন্ধ টেক্সটাইল ফ্যাক্টরির কাছে যায় এবং সেখানে ওই ছেলেটির সঙ্গে সে দেখা করে। এখানে বোঝা যায় যে আসল অপরাধী কিন্তু এই লোকটি, যার নাম ছিল অমর। অমর এভাবেই মেয়েদের গোপন ভিডিও তৈরি করত, তাদের ব্ল্যাকমেল করত, ধর্ষণ করত এবং ভিডিও ডিলিট করার বদলে মোটা টাকা দাবি করত। কিন্তু কিছুদিন পর এক রাতে অমর টেক্সটাইল ফ্যাক্টরিতে আসে কিছু একটা কাজ করার জন্য, আর সেখানে তার মৃত্যু পেরেছিল। এক অজানা ব্যক্তি এসে তাকে প্রচণ্ড মারধর করে, তাকে চেয়ারে বেঁধে রাখে এবং তার গায়ে পেট্রোল ঢেলে দেয় এবং পুরো বিল্ডিং সহ তাকে আগুনে পুড়িয়ে দেয়। এভাবেই শয়তান অমর আর তার সমস্ত দুষ্কর্ম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কে সেই অচেনা ব্যক্তি? সে কি আরো বড় মাস্টারমাইন্ড, নাকি সে আসলেই একজন মসিহা? কিছুদিন পর ইন্সপেক্টর দীনেশ এই মামলার তদন্ত করা শুরু করে। অমরের পোড়া মৃতদেহ তামিলনাড়ু এবং কেরালার সীমান্তে পাওয়া যায়। সে তার কাছ থেকে পাওয়া সমস্ত প্রমাণ পুলিশ স্টেশনের এভিডেন্স রুমে জমা দেয়। এরপর ব্যাঙ্গালোর থেকে ইন্সপেক্টর এলান জ্যাকব আসে। সে উইটনেস প্রোটেকশন সেলে কাজ করত এবং একজন আই উইটনেস আলিশাকে নিয়ে এসেছিল, যে সেদিন ওই টেক্সটাইল ফ্যাক্টরি পোড়ানোর সময় খুনির মুখ দেখেছিল। কিন্তু সেই রাতেই আলিশার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জ্যাকব বুঝতে পারে আলিশা একমাত্র সাক্ষী এবং খুনি এখন তাকে মারতে চাইবে। তাই আলিশার নিরাপত্তার জন্য সে ইন্সপেক্টর দীনেশের সাহায্য চায়। দীনেশ তাকে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দেয়, যেখানে জ্যাকব আলিশাকে নিয়ে থাকতে শুরু করে। ওই একই বিল্ডিংয়ের বিপরীত দিকের ফ্ল্যাটে হারান, তার মামা সুদর্শন এবং তার 2 বোন দেবিকা এবং নীরজা একসঙ্গে থাকত। পরের দিন ইন্সপেক্টর দীনেশ আর একটি কেসের তদন্তের জন্য তাদের পাশের ফ্ল্যাটে আসে। কয়েকদিন আগে একটি হিট অ্যান্ড রান কেসে একজন শিশু অভিযুক্তকে দেখেছিল।
তাই আজ পুলিশ স্কেচ আর্টিস্ট নিয়ে এসেছে যাতে ওই অভিযুক্তের একটা স্কেচ আঁকা যায়। এই শিশু স্কেচ আর্টিস্টকে বিবরণ দিচ্ছিল যে সেই লোকটি দেখতে কেমন ছিল এবং সে আর্টিস্ট স্কেচ আঁকার চেষ্টা করছিল। হারানও তার মামা সুদর্শনের সঙ্গে সেখানে ছিল। সে লক্ষ্য করল যে আর্টিস্ট ভুলভাবে স্কেচ আঁকছে। ছোটবেলাতেই হারান তার মায়ের কাছ থেকে স্কেচ আঁকার সূক্ষ্ম কৌশল শিখে নিয়েছিল। তাই সে ওই আর্টিস্টকে সরিয়ে দিয়ে নিজেই স্কেচ আঁকতে বসে যায় এবং একটি নিখুঁত স্কেচ তৈরি করে এবং পুলিশের হাতে তুলে দেয়। এটা দেখে শুধু জ্যাকবই নয়, দীনেশও অবাক হয়ে যায়। জ্যাকব জানতে চাইলে দীনেশ জানায় যে সে হারান এবং তার পরিবারকে বহুদিন ধরেই চেনে, কিন্তু আজই প্রথম জানতে পারল যে হারান এত ভালো একজন আর্টিস্ট। এরপর জ্যাকব প্রস্তাব দেয় যে তারা অমরের মামলার জন্য হারানের সাহায্য নিতে পারে। সে আলিশার সামনে হারানকে নিয়ে যাবে আর আলিশা হত্যাকারীর বিবরণ দিলে হারান তার স্কেচটা তৈরি করবে। দীনেশ এতে রাজি হয়ে যায়। পরের দিন জ্যাকব একান্তে হারানের সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনাটি ভালো করে বুঝিয়ে দেয়। সে বলে, যদি তুমি স্কেচ না আঁকতে চাও তাহলে ঠিক আছে, কিন্তু এটা সাক্ষী সুরক্ষার ব্যাপার, তাই এই কথা কাউকে যেন বলো না। তবে হারান স্কেচ আঁকতে রাজি হয়। এরপর জ্যাকব তাকে আলিশার কাছে নিয়ে যায়। আলিশা হত্যাকারীর বিবরণ দেওয়া শুরু করে আর হারান মনোযোগ দিয়ে স্কেচ আঁকতে শুরু করে, কিন্তু মাঝপথেই সে থেমে যায়। সে আলিশাকে বলে, আজকের সেশন শেষ, বাকি কাজ কাল করব। এরপর জ্যাকব যখন কারণ জানতে চায় যে কেন থামল সে, তখন হারান উত্তর দেয়, স্কেচ আঁকার ক্ষেত্রে বিস্তারিত তথ্য খুব গুরুত্বপূর্ণ। সামান্য ভুলেও স্কেচ অন্য কারোর মতো হয়ে যেতে পারে এবং এতে পুরো মামলায় নষ্ট হয়ে যাবে। কিন্তু জ্যাকব বুঝতে পারে না যে বিষয়টা কি, তাই বলে, তুমি শুধু স্কেচে মন দাও, এইসব বাজে কথা বলো না। এরপর হারান আধো আঁকা স্কেচটি দেখায়, যেটি আসলে তার নিজের মুখের মতোই দেখতে। সে বলে, আলিশার বিবরণ অনুযায়ী যে মুখ তৈরি হচ্ছে তা তো আমার মতোই, কিন্তু যদি আমি দোষী হতাম তাহলে সে সরাসরি আমার দিকেই আঙুল তুলতে পারত, স্কেচ আঁকার দরকার তো হতো না। এবার জ্যাকব বিষয়টা বুঝতে পারে। হারান আরও বলে, তুমি আমাকে মামলার তথ্য দিচ্ছ না, কিন্তু আলিশা হত্যাকারীকে 1 সপ্তাহ আগে দেখেছিল। আমাদের ঘটনাস্থলে ফিরে যাওয়া দরকার, তাহলে সে ভালোভাবে সবকিছু মনে করতে পারবে এবং আরও নির্ভুলভাবে তথ্য দিতে পারবে, যা স্কেচ তৈরির ক্ষেত্রে সাহায্য করবে। জ্যাকব এতে সম্মত হয়। পরদিন তারা 3 জন ঘটনাস্থলে যায় আর হারান টেক্সটাইল ফ্যাক্টরি দেখেই বুঝতে পারে আলিশা যে হত্যাকারীকে দেখেছিল সে আর কেউ নয়, হারান নিজেই। কিন্তু সে অমরকে কেন হত্যা করেছিল? আর যদি আলিশা তাকে দেখেই থাকে তাহলে সে কেন সত্যি কথা লুকিয়ে স্কেচ আঁকানোর নাটক করছে? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে। আলিশা আবার হারনকে বিবরণ দেওয়া শুরু করে, কিন্তু এবার হারন ইচ্ছাকৃতভাবে অন্য এক ব্যক্তির স্কেচ আঁকে। স্কেচটি দেখে আলিশা নিশ্চিত করে, হ্যাঁ, আমি এই লোকটিকেই সেদিন দেখেছিলাম। তারা বাড়ি ফিরে আসে, কিন্তু হারন এখনো বুঝতে পারছিল না কেন আলিশা তাকে চিনতে অস্বীকার করছে। দেবিকা সুদর্শনের হাসপাতালে ডাক্তার ছিল, তাই হারান রাতে তার 2 বোন দেবিকা ও নীরজাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। আলিশা তখন বাড়িতে একা ছিল আর হারন চুপিসারে তার ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দরজা খোলার মুহূর্তেই সুদর্শন সেখানে উপস্থিত হয়। হারন অজুহাত দেয়, আমি ভাবলাম কেউ দরজা ভাঙছে তাই দেখতে এলাম। তারা তখন আলিশার ফ্ল্যাটে ঢোকে। তখন আলিশা বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। এটা দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। এরপরেই জ্যাকব সেখানে চলে আসে এবং বলে, আমি জ্যাকব। নাম শোনার সঙ্গে সঙ্গে আলিশা বন্দুক নামিয়ে ফেলে। এই দৃশ্য দেখে সুদর্শনের সন্দেহ হয় যে আলিশার মস্তিষ্কে কোনো সমস্যা রয়েছে। সে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করে এবং জানতে পারে অ্যাক্সিডেন্টের পর তার ফেস রিকগনিশনের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। মানে সে এখন ফেস ব্লাইন্ডনেসে ভুগছে, যার কারণে সে কোনো মুখ চিনতে পারে না। সে মানুষের আকার আকৃতি, পোশাকের রং, শরীরের উচ্চতা এইসব দেখেই মানুষ চেনার চেষ্টা করে। মুখের আকার আকৃতি, গড়ন দেখে মুখ চেনার যে ক্ষমতা সেটা তার চলে গেছে। আলিশার অসুস্থতার কথা জানার পর হারান বুঝতে পারে কেন আলিশা সামনে বসে থাকা সত্ত্বেও তাকে চিনতে পারছিল না। কিন্তু হরন এখনো বুঝতে পারছে না আলিশা সেই রাতে টেক্সটাইল ফ্যাক্টরির কাছে কেন ছিল। আলিশার অতীত জানার জন্য আমরা 4 বছর পেছনে চলে যাই। আলিশা একজন টিভি নিউজ অ্যাঙ্কার ছিল। সাধারণত সে আবহাওয়ার খবর দিত, তবে সাংবাদিকতায় নিজের কেরিয়ার গড়তে সে সবকিছু করতে রাজি ছিল। এদিকে অমর নামে একজন কয়েক মাস ধরে একজন ছেলে নকুলকে ব্ল্যাকমেল করছিল। নকুল কোডিং জানত এবং সে কিছু ছোটখাটো অপরাধও করেছিল, যার প্রমাণ অমরের কাছে ছিল। অমর সাধারণত মেয়েদের ব্যক্তিগত ভিডিও সংগ্রহ করত, যা সে পরে অন্যদের হাতে তুলে দিত টাকার বিনিময়ে। কিন্তু নকুল অমরের হাত থেকে মুক্তি পেতে চাইছিল। একদিন অমর তাকে রোহিণী নামে একটি মেয়ের তথ্য জোগাড় করতে বলে, কিন্তু নকুল সেই তথ্য এই নিউজ রিপোর্টার আলিশাকে দিয়ে দেয়। এরপর আলিশা রোহিণীর সঙ্গে দেখা করে এবং সে কাঁদতে কাঁদতে জানায় কিভাবে অমর তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আলিশা সমস্ত ইনফরমেশন তার চিফ এডিটরকে দেয়, কিন্তু এডিটর বলে, কোনো লাইভ ছবি নেই, ভিডিও নেই, প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, তাহলে আমরা কিভাবে এই নিউজটা দেখাবো?
এডিটর বলে কোনো ভিকটিম বা প্রমাণ সামনে নিয়ে আসতে পারলে তখন নিউজ প্রকাশ করা সম্ভব হবে। এরপর আলিসা আবার নকুলের কাছে যায় এবং তাকে টিভিতে নিজের পরিচয় প্রকাশ করতে বলে, কিন্তু অমরের ভয় দেখানোর কারণে নকুল রাজি হয় না। তবে নকুলের কাছে একটি অডিও রেকর্ডিং ছিল যেখানে শোনা যাচ্ছিল অমর এক মেয়েকে হুমকি দিচ্ছে তার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার। নকুল অমরের অবস্থানও আলিসাকে জানিয়ে দেয়। এডিটর নিউজ দেখাতে রাজি না হওয়ায় আলিসা পুলিশ অফিসার এলান জ্যাকবের কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটি জানায়। জ্যাকব প্রতিশ্রুতি দেয় যে তারা পরের দিন সন্ধ্যার মধ্যে অমরকে গ্রেপ্তার করবে। সন্ধ্যায় আলিসা তার বাসায় ছিল। এই সময় তার এডিটরের ফোন আসে। সে বলে, যদি তুমি ওই জায়গা থেকে আসল কিছু ফুটেজ জোগাড় করতে পারো তাহলে আমরা নিউজটা প্রকাশ করব। এরপর আলিসা দ্রুত তথ্য সংগ্রহ করতে কোয়েম্বাটোরে চলে যায়। সে নিজের স্কুটিটা ফ্যাক্টরি থেকে কিছুটা দূরে লুকিয়ে রাখে এবং গোপনে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। সেখানে লুকিয়ে থেকে সে সবকিছু রেকর্ড করতে শুরু করে। ভেতরে এক ব্যক্তি অমরকে টাকা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর হরণ সেখানে আসে এবং অমরকে পুড়িয়ে মেরে ফেলে। তারপর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। আগুন থেকে পালানোর সময় আলিসার ফোন ফ্যাক্টরির ভেতরেই পড়ে যায়, তাই ফোনে রেকর্ড করা সমস্ত এভিডেন্সও সেখানেই নষ্ট হয়ে যায়। কিন্তু সে নিরাপদে বাইরে চলে আসে। আগুনের আলোয় সে স্পষ্টভাবে হরণকে দেখে ফেলে। ভয়ে সে দ্রুত নিজের স্কুটিতে পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে তার একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এরপর কাহিনী বর্তমানে আসে। এদিকে জ্যাকবের সন্দেহ হচ্ছে যে হরণ কিছু একটা লুকাচ্ছে। সে তার পার্টনার সুপ্রিয়াকে ফোন করে এবং হরণ সম্পর্কে বিস্তারিত খোঁজ নিতে বলে। তারপর জ্যাকব দিনেশকে ডেকে বলে, আমি নিশ্চিত যে আমরা যে হত্যাকারীকে খুঁজছি সে অন্য কেউ নয়, হরণই হচ্ছে সেই খুনি। জ্যাকব দিনেশকে হরণকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, কিন্তু তখনই এক ব্যক্তি এসে নিজেকে আসল হত্যাকারী বলে দাবি করে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আলিসার দেওয়া তথ্যের ভিত্তিতে হরণ যে স্কেচ তৈরি করেছিল সেটার সঙ্গে ওই ব্যক্তির মুখের মিল ছিল। এটা দেখে জ্যাকবও হতবাক হয়ে যায়। পুলিশ স্টেশনে আসার পর দিনেশেরও সন্দেহ হয় এবং সে তামিলনাড়ুর এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জ্যাকব সম্পর্কে জানতে চায়। পুলিশ অফিসার জানায় জ্যাকব এখন আর পুলিশ নেই, বরং সে আমাদের কাছে একজন অপরাধী, আমরা তাকে খুঁজছি তো। অন্যদিকে সুদর্শন আলিসাকে নিয়ে হরণের কাছে যায় এবং তখন হরণ পুরো সত্যি ঘটনা জানিয়ে দেয় কেন সে অমরকে খুন করেছিল। আসলে হরণের ছোট বোন নীরজা কয়েক মাস আগে ভয়ানক নির্যাতনের শিকার হয়েছিল এই অমরের হাতে। হরণ তখনই অপরাধীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার বড় বোন ডাক্তার দেবিকা তাকে বোঝায় এই মুহূর্তে নীরজার শারীরিক অবস্থা ভালো নয়, আমাদের সবাইকে ওর যত্ন নিতে হবে। দেবিকার কথা শুনে হরণ দীর্ঘ ছুটি নিয়ে পুরো পরিবার সহ বেঙ্গালুরু থেকে এখানে চলে আসে এবং নীরজার যত্ন নিতে থাকে। ধীরে ধীরে নীরজা সুস্থ হয়ে উঠছিল। নীরজার এক বন্ধু ছিল সাকিনা এবং একদিন সাকিনার ভাই আনসারও হরণের সঙ্গে দেখা করতে আসে। আসলে যে অপরাধী নীরজার সঙ্গে অন্যায় করেছিল সে একই অপরাধী সাকিনার সঙ্গেও একই কাজ করেছিল। বেঙ্গালুরুতে সাকিনারও চিকিৎসা চলছিল, কিন্তু সেই অপরাধী আনসারকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং সাকিনার নগ্ন ভিডিও পাঠিয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করে। আনসারের কাছ থেকে এই ঘটনা শোনার পর হরণ স্থির করে যে কোনো মূল্যে সে অপরাধীকে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আনসারের সঙ্গে মিলে হরণ তার খোঁজ করতে শুরু করে এবং জানতে পারে যে এই অপরাধী আর কেউ নয়, অমর। এরপর হরণ অমরকে মেরে ফেলে, কিন্তু সাকিনার বাবা মনে করেন যে অমরকে আসলে আনসারই হত্যা করেছে। তাই তিনি হরণকে বলেন, যদি আনসার যা করেছে তা গোপন রাখা হয় তাহলে আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। এই কারণেই সেই রাতে হরণ তার নিজের বদলে আনসারের বাবার স্কেচ তৈরি করেছিল। কিন্তু হরণ জানত যে আলিসার অসুস্থতার কারণে তার দেওয়া কোনো বক্তব্য আদালতে গ্রহণযোগ্য হবে না, তাই আনসারের বাবা সহজেই ছাড়া পেয়ে যাবেন। এরপর হরণ আলিসাকে পুরো সত্যটি জানায় এবং দিনেশকে ফোন করে। তখন হরণ জানতে পারে যে জ্যাকব আসলে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার। হরণ দিনেশকে বোঝায় এবং অমরের ড্রাইভে কি আছে তা খতিয়ে দেখতে বলে, কিন্তু সেই ড্রাইভ এনক্রিপ্টেড ছিল এবং প্রমাণ ঘরে তালাবদ্ধ ছিল। অন্যদিকে হরণ দিনেশকে ড্রাইভ আনার জন্য বলে এবং একই সঙ্গে আলিসার সাহায্যে নকুলকে ড্রাইভ আনলক করার জন্য ডাকে। কিন্তু যখন আলিসা ও হরণ দিনেশের কাছে যাচ্ছিল তখন জ্যাকব তাদের উপরে হামলা করে। হাইওয়েতে তীব্র গতিতে তাদের গাড়ি ধাওয়া চলতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য হরণ এক ফ্যাক্টরিতে ঢুকে পড়ে এবং আলিসাকে নামিয়ে দেয়। সে বলে, যদি আমি 20 মিনিটের মধ্যে না ফিরি তাহলে তুমি একাই দিনেশের কাছে চলে যেও। হরণ আবার হাইওয়েতে ফিরে আসে এবং তার পেছনেই ছিল জ্যাকব। একসময় জ্যাকবের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং সে মারাত্মকভাবে আহত হয়। কিন্তু যখন হরণ জ্যাকবকে ধরতে যায় তখন জ্যাকব তাকে গুলি করে দেয়। হরণ অজ্ঞান হয়ে পড়ে যায়, আর সেই সুযোগে জ্যাকব হরণের পোশাক পরে নেয় এবং তার গাড়ি চালিয়ে আলিসার কাছে পৌঁছে যায়। আলিসা তার অসুস্থতার কারণে জ্যাকবকে চিনতে পারে না,
এবং হরন ভেবে তার সঙ্গে দিনেশের কাছে চলে যায়, কারণ জ্যাকব তখন হরনের পোশাক পরেছিল। কিন্তু দিনেশ জ্যাকবকে দেখে চমকে ওঠে, আর দিনেশ ভালোভাবে কিছু বুঝে ওঠার আগেই জ্যাকব তাকে গুলি করে হত্যা করে দেয় এবং তার গাড়ি থেকে অমরের ড্রাইভটি নিয়ে নেয়। আলিসা ভেবেছিল এইসব কিছু হরন করছে, তাই ভয়ে সেও পালিয়ে যায়। 48 ঘন্টা পর সুদর্শন, নকুল আর হরন মিলে আলিসাকে খুঁজে বের করে। সুদর্শন তাকে বোঝায় যে দিনেশকে মারার কাজ হরন করেনি, বরং জ্যাকবই করেছিল। সে হরনের পোশাক পরেছিল এবং তার অসুস্থতার সুযোগ নিয়েছিল। অবশেষে আলিসা তাদের কথা বিশ্বাস করে এবং হারন তাকে জ্যাকবের আসল পরিচয় জানাতে শুরু করে। জ্যাকব আসলে উইটনেস প্রোটেকশন সেলে কাজ করত। তার কাজ ছিল গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীদেরকে নিরাপদে রাখা, তাদের সাক্ষ্য রেকর্ড করা এবং তাদের নতুন পরিচয়ে নিরাপদে পুনর্বাসিত করা। কিন্তু জ্যাকব অর্থের লোভে পড়ে যায়, আর টাকার লোভে সে সাক্ষীদের পরিচয় অপরাধীদের কাছে বিক্রি করতে শুরু করে দেয়, যাতে তারা সাক্ষীদেরকে হত্যা করতে পারে। এই অপরাধে জ্যাকবের সহযোগী ছিল সুপ্রিয়া। সুপ্রিয়া ক্লায়েন্টের সঙ্গে ডিল করত, আর জ্যাকব তাদের সাক্ষীদের পরিচয় বলে দিত। এর বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা কামিয়ে নিত। বেঙ্গালুরুতে এক অপরাধী ছিল চিনাপ্পা, যে একটি স্ক্যামের সঙ্গে যুক্ত ছিল। এক সাংবাদিক তার বিরুদ্ধে খবর প্রকাশ করছিল, তাই চিনাপ্পা সেই সাংবাদিককে তার বাড়িতে ঢুকে হত্যা করে। কিন্তু হত্যার সময় সাংবাদিকের স্ত্রী চিত্রম তাকে দেখে ফেলে এবং পরে পুলিশকে চিনাপ্পার পরিচয় জানিয়ে দেয়। পুলিশ চিত্রমকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের অধীনে নিরাপদে রাখে এবং তার পরিচয় পরিবর্তন করে দেয়। কিন্তু জ্যাকব সুপ্রিয়ার সঙ্গে মিলে চিনাপ্পার কাছে টাকা নিয়ে চিত্রমের নতুন পরিচয় ফাঁস করে দেয়। চিত্রমের পরিচয় লিক হয়ে যাওয়ার পর জ্যাকবকে উইটনেস প্রোটেকশন সেল থেকে বহিষ্কার করা হয় এবং চিত্রমকে নতুন পরিচয়ে নিরাপদে রাখা হয়। কিন্তু জ্যাকব চিনাপ্পার কাছ থেকে টাকা নিয়েছিল, তাই এখন চিনাপ্পা তাকে ভয় দেখাতে শুরু করে যে যদি তুমি কোর্টে গিয়ে আমাকে চিনে ফেলো, আমি তোমাকে মেরে ফেলবো। তাই গত কয়েকদিন ধরে জ্যাকব চিত্রমকে হত্যার পরিকল্পনা করছিল। সে জানতে পারে যে নতুন অফিসার শুনানির দিন ফ্লাইটে করে চিত্রমকে বেঙ্গালুরু নিয়ে যাবে, কিন্তু জ্যাকব নিজে গিয়ে চিত্রমকে হত্যা করতে পারত না, এটা তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে বেঙ্গালুরু এয়ারপোর্টে একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে চিত্রমকে হত্যা করানোর পরিকল্পনা আঁটতে থাকে। তাদের মধ্যে একজন ছিল সাকিনার ভাই আনসার, যে বেঙ্গালুরু এয়ারপোর্টে কাজ করত। জ্যাকবের নির্দেশেই অমর সাকিনার নগ্ন ভিডিও তৈরি করেছিল, কিন্তু অমর ছিল জ্যাকবের চেয়েও বড় অপরাধী। সে জ্যাকবের কাছ থেকে টাকা নিয়েছিল এবং ভিডিও দেওয়ার পরও সাকিনার ভাইকে ব্ল্যাকমেল করতে থাকে। এরপর হারন অমরকে খুঁজে বের করে হত্যা করে। দিনেশই অমরের কেস পরিচালনা করছিল, তাই ড্রাইভটি পাওয়ার উদ্দেশ্যে জ্যাকব দিনেশের কাছে আসে। দিনেশকে হত্যার পর ড্রাইভ এখন জ্যাকবের কাছেই ছিল। আর এই সমস্ত সত্য প্রকাশ করার পর হারন আলিসাকে বলে, চিত্রমকে বাঁচানোর জন্য তোমার সাহায্য দরকার। আলিসা তখন সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে আমরা দেখি জ্যাকব একজন ব্যক্তির বাড়িতে একটি পেন ড্রাইভ পাঠায়, যাতে তার মেয়ের নগ্ন ভিডিও ছিল, যা অমর তৈরি করেছিল। এরপর জ্যাকব সেই ব্যক্তিকে ফোন করে হুমকি দেয়, যদি তুমি আমার কাজ না করো তবে তোমার মেয়ের এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। এই ব্যক্তি ছিলেন সুদেবন, যিনি বেঙ্গালুরু এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে কাজ করতেন। জ্যাকব তাকে চিত্রমের ফ্লাইটকে ক্র্যাশ করানোর নির্দেশ দেয়, যাতে এই দুর্ঘটনায় চিত্রম মারা যায় আর সে চিনাপ্পার হাত থেকে ছাড়া পায়। এদিকে দিনেশের মৃত্যুর পর পুলিশ জ্যাকবের আসল পরিচয় জানতে পেরে যায় এবং গোটা শহরে নাকাবন্দি করে জ্যাকবকে খুঁজতে থাকে। তখন সুপ্রিয়া জ্যাকবকে ফোন করে জানায় যে হারনকে তুমি সাধারণ মানুষ ভাবছো, সে মোটেও সাধারণ কেউ নয়, সে একজন স্কাই মার্শাল। 1999 সালে বিমান ছিনতাইয়ের ঘটনার পর ভবিষ্যতে এমন ঘটনার মোকাবিলা করতে স্কাই মার্শাল নামে একটি বিশেষ নিরাপত্তা বাহিনী তৈরি করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল ফ্লাইটে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করা। তাদের পুরো এয়ারপোর্টের অ্যাক্সেস থাকে এবং তারা যে কোনো ফ্লাইটে চড়তে পারে। এসব শুনে জ্যাকবও হতভম্ব হয়ে যায়। আত্মগোপন করতে সে সুদর্শনের হাসপাতালে আশ্রয় নেয়, যেখানে হরনের বোন ডাক্তার দেবিকা এবং নীরজা ছিল। তারা জ্যাকবের আসল পরিচয় জানত না। জ্যাকব তাদের ব্যক্তিগত কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং নিজের সমস্ত সত্য স্বীকার করে। এরপর নীরজার ভিডিও দেখিয়ে দেবিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে। আসলে আজ সন্ধ্যায় দেবিকার একজন রোগী জেমসকে ফেস রিকনস্ট্রাকশন সার্জারির জন্য অন্য হাসপাতালে পাঠানোর কথা ছিল। জ্যাকব তাকে ব্ল্যাকমেল করে এবং দেবিকা বাধ্য হয় সেই রোগীর বদলে জ্যাকবের মুখে ব্যান্ডেজ বেঁধে অ্যাম্বুলেন্সে অন্য শহরে পাঠিয়ে দিতে। অন্যদিকে হারন কোচি এয়ারপোর্টে যায় এবং বেঙ্গালুরু এয়ারপোর্টের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য হুমকির বিষয় জানায়। সে নিজেও চিত্রমকে রক্ষা করার জন্য ফ্লাইটে ওঠে। এদিকে নকুল ফ্লাইটে বসা নকল যাত্রীর ছবি আলিসাকে দেখায়, কারণ আলিসা যাকে অমরকে টাকা দিতে দেখেছিল সে আর কেউ নয়, বরং সুদেবন। অমর এই সুদেবনকেই টাকা দিয়েছিল, কিন্তু তখনও কেউই জানত না যে সুদেবনই আসল অপরাধী। তবে আলিসার ফেস ব্লাইন্ডনেসের কারণে সে সহজে কাউকে চিনতে পারছিল না। অবশেষে সে মনে করতে পারে যাকে দেখেছিলাম তার নাকের পাশে একটা কাটার দাগ ছিল।
হারন পুরো ফ্লাইট খুঁজে দেখে কিন্তু এমন কাউকে খুঁজে পায় না। এরপর সে নকুলকে বলে, অমরের ব্ল্যাকমেলের শিকার মেয়েদের পরিবারের তথ্য বের করো। তখন তারা জানতে পারে যে সেই মেয়েদের একজনের নাম ছিল নিবেদিতা এবং সে সুদেবনেরই মেয়ে। এরপর তারা জানতে পারে যে সুদেবন বেঙ্গালুরু এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে কাজ করত। হারান দ্রুত বেঙ্গালুরু এয়ারপোর্টে সিকিউরিটি ফোর্সকে সতর্ক করে দেয় এবং তারা এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে গিয়ে সুদেবনকে গ্রেপ্তার করে। ফ্লাইট নিরাপদে বেঙ্গালুরুতে ল্যান্ড করে এবং হারনের মিশন সফল হয়। সে বাড়ি ফিরে আসে, কিন্তু তার এখনও একটি অসমাপ্ত কাজ ছিল, সেটা হচ্ছে জ্যাকবকে ধরা। এরপর আমরা দেখি কয়েক সপ্তাহ পর সুপ্রিয়ার সাহায্যে জ্যাকব নিজের জন্য নতুন পরিচয় তৈরি করে এবং একটি প্রাইভেট প্লেনে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করে। তখন সেই ফ্লাইটে একটি নাটকীয় ঘটনা ঘটে। এক এয়ার হোস্টেস এসে জ্যাকবকে জানায়, আপনার নিরাপত্তার জন্য ফ্লাইটে একজন স্কাই মার্শালও আছেন। এরপর আমরা দেখি হারানই হলো সেই স্কাই মার্শাল এবং সে ওই একই ফ্লাইটে রয়েছে। ফ্লাইটের মধ্যেই তখন হারন আর জ্যাকবের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। অবশেষে হারন জ্যাকবকে গুলি করে হত্যা করে। জ্যাকব মারা যায় এবং হারনের প্রতিশোধ সম্পূর্ণ হয়। শেষ দৃশ্যে আমরা দেখি আলিসা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ফেস রিকগনিশনের ক্ষমতা যেটি হারিয়ে গিয়েছিল সেইটি ফিরিয়ে আনার জন্য তার চিকিৎসা চলছে এবং এখানেই সিনেমাটি শেষ হয়। আপনি যদি এই সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান কেমন লেগেছে, আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই দেখা হবে আবার নতুন ভিডিওতে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।